দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজিটি। আপনাদের সাথে আছি আমি রুমিতা ইসলাম। দর্শক, আজকে আমরা বাংলাদেশে রাষ্ট্রীয় শোক দিবস পালন করছি। আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত আছে। গতকাল মাইলস্টোন স্কুলে যে ট্র্যাজেডি হয়ে গেছে, যাতে অনেক শিশু আসলে মারা গেছে, অনেকে এখন পর্যন্ত আইসিইউতে বিভিন্ন হাসপাতালে জীবনের সাথে যুদ্ধ করছে। অনেক মা বাবার স্বপ্ন সারা জীবনের জন্য আসলে স্তব্ধ হয়ে গেছে। এই পুরো ঘটনা নিয়ে আসলে নানা কথাবার্তা চলছে। এখানে পুরো ঘটনা আসলে কিভাবে হলো, বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, বিমানের রুট কেন জনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে হলো, F7 বিমানের সংখ্যা বাংলাদেশের বিমান বাহিনীতে কেন এত বেশি, এবং নানা বিষয় নিয়ে আসলে কথাবার্তা চলছে জনমনে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আলোকপাত করব এবং সেজন্য একজন অবসরপ্রাপ্ত সেনা পাইলট আমাদের সাথে আজকে যুক্ত আছেন, যে এই বিষয়গুলোতে ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে বলতে পারবেন এবং তার নিজস্ব মতামত, এয়ারফোর্সের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে তিনি আমাদেরকে আসলে জানাতে পারবেন। আমন্ত্রণ জানাচ্ছি কর্নেল মোহাম্মদ সোহেল রানা, অবসরপ্রাপ্ত সেনা পাইলট। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আসলে খুব বেশি হাসি খুশি কথা বলার অবস্থায় নেই আসলে, কারণ গতকাল থেকে যে অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। শুরুতে যদি বলি যে বারবার যান্ত্রিক ত্রুটির কথা উঠে আসছে, যে এই বিমানে যান্ত্রিক ত্রুটি আছে। তো আপনি একজন অবসরপ্রাপ্ত সেনা পাইলট, আপনার বহু বছরের ফ্লাইংয়ের এক্সপিরিয়েন্স আছে। সেদিক থেকে আপনার অভিমত যদি জানতে চাই যে এই দুর্ঘটনার পেছনে কারণ কি হতে পারে বলে আপনার মনে হয়। ব্ল্যাক বক্স আসলে হয়তো আরো ভালোভাবে জানা যাবে। এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে এটার পেছনে কি কারণ? ধন্যবাদ। শুরুতেই আমি গভীর শোক প্রকাশ করছি যিনি পাইলট ইন্তেকাল করেছেন। উনি আমারই ক্যাডেট কলেজের, এবং যেই শিশুরা ক্লাসরুমই হারিয়ে গেছে, মৃত্যুদূত এসে তাদের কাছে হাজির হয়েছে, তাদের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি। আর প্রথমেই যে প্রশ্নটা আসে যে কেন এটা হলো, তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এ ধরনের বিমান দুর্ঘটনার ক্ষেত্রে প্রিম্যাচুরিটি কোনো কথা বলা উচিত হবে না। এতে যে কোনো সংগঠন, ব্যক্তি, পাইলট বা যারা মারা গিয়েছেন বিভিন্ন জন ক্ষতিগ্রস্ত হতে পারেন। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কোনো জিনিস বলার ব্যাপারে। আর আমি একজন প্রশিক্ষক ছিলাম দীর্ঘদিন। আমি যেটুকু বলতে পারি যে এটি মূলত যান্ত্রিক ত্রুটির কারণে হতে পারে। কি কারণে হতে পারে আমি সেটা বলছি। যখন পাইলট একটা বিমান উড্ডয়নের জন্য হাতে নেয়, তখন ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান যারা আছে, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান, তারা কিন্তু সব কিছু বুঝিয়ে পাইলটের কাছে হ্যান্ড ওভার করে। পাইলট তখন এটা যখন টেক অফ করে বা ল্যান্ড করে বা প্রতি মুহূর্তেই কিন্তু তার অন্যান্য ইকুইপমেন্টগুলো সবসময় চেক করে, যার ফলে আমরা ধরে নিতে পারি যে প্লেনটি সচল ছিল এবং পাইলট কিন্তু যোগ্য ছিল। কিন্তু টেক অফের পরে যেটা দেখা যায় যে অনেক সময় হাইড্রোলিক ফেল হয়, অনেক সময় অ্যাভিওনিক্স ফেল হয়, অনেক সময় ইলেকট্রিক্যাল ফেল হয়, এবং যদি ভাগ্য খারাপ থাকে তখন ইঞ্জিন ফেল করে। তো আপনি অলরেডি জেনেছেন যে এটি সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট, মানে একটা ইঞ্জিন যদি কাজ না করে তো এটা জাস্ট একটা স্টোরের মতো পড়ে যায়। আপনি যাত্রীবাহী বিমান বা অন্যান্য বিমান যেগুলো দেখবেন সেগুলো কিন্তু গ্লাইড করতে পারে, কিন্তু ফাইটার কখনো গ্লাইড করতে পারে না, যেহেতু এরা গতির সঙ্গে চলে। সো আমি যেটুকু আমার কাছে মনে হয়েছে যে যান্ত্রিক ত্রুটির কারণে এয়ারক্রাফট কন্ট্রোলের বাইরে চলে যায় এবং এয়ারক্রাফটটা ক্র্যাশ করে, এবং শেষ মুহূর্তে সম্ভবত পাইলট ইজেক্ট করে এবং উনি কোনো একটা বিল্ডিংয়ের ছাদের মধ্যে পড়েছিলেন, তাকে উদ্ধার করা হয় সেখান থেকে। এটাই হচ্ছে আমার ধারণা। যেই বিমানটি গতকাল বিধ্বস্ত হয়েছে, এই F7 বিমান নিয়ে আসলে অনেক কথা হচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে F7 বিমানের সংখ্যা কেন এত বেশি, এবং যেখান থেকে কেনা হয়েছে চায়নাতে প্রোডাকশন যেহেতু এত আগে বন্ধ হয়ে গেছে, সেহেতু 2025 সালে এসে বাংলাদেশে কেন এত F7 এর আধিক্য? আচ্ছা, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো দেশের সশস্ত্র বাহিনী যখন কোনো কিছু কেনাকাটা করে, তারা কিন্তু অনেক ধরনের রিসার্চের মধ্য দিয়ে যায়, এবং এটা শুধু যে আপনি টাকা দিয়ে বাজারে গেলেন এবং এয়ারক্রাফট কিনে নিয়ে আসলেন সেরকম নয়। কিন্তু এটা কতদিন সাপোর্ট দিবে, এর ট্রেনিং কি, এর স্পেয়ার পার্টস কেমন আছে, এদের মেনটেনেন্স কেমন হবে, এগুলার যে ওভারঅলিং করতে হবে সেই সাপোর্টগুলো আমরা পাবো কিনা, এবং আমাদের দেশের যেই ক্যাপাবিলিটি, ডিফেন্স ক্যাপাবিলিটি বা স্ট্রাইক ক্যাপাবিলিটি, এটা আমাদের কতটুকু সহায়তা করবে, এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া দেখে কিন্তু কেনা হয়, এবং সবশেষে থাকে কিন্তু অবশ্যই অর্থের ব্যাপার একটা থাকে। তো আমি যতটুকু জেনেছি যে এটা 2011 সাল থেকেই
এই এয়ারক্রাফটের কেনার প্রক্রিয়া শুরু হয় এবং 13 সালের দিকে এটা আনা হয়। তারপরে বুঝতে পারছেন 2 বছর লেগেছে এই সমস্ত জিনিস আনতে। এবং তখন যেটা আনা হয় তখন কিন্তু এয়ারক্রাফটটা সেই আমলের ওয়ান অফ দি বেস্ট এয়ারক্রাফট ছিল এবং আমাদের দেশের উপযুক্ত যে সমস্ত রিকোয়ারমেন্ট ছিল, যেমন অ্যাভিওনিক্স, অত্যাধুনিক অ্যাভিওনিক্স, গ্লাস ককপিট, জিপিএস এবং আর্মামেন্টস এবং অন্যান্য যে সমস্ত ইকুইপমেন্ট দরকার ছিল, সেগুলো বাংলাদেশের মতো করেই ডিমান্ড অনুযায়ী কিন্তু বানানো হয়েছে বলে এয়ারক্রাফটের নাম কিন্তু F-7BG। সো আমি বলবো যে তখনকার এটা ভালো ছিল। আমি এখানে আপনাকে আরেকটু প্রশ্ন করতে চাই। আপনি বলছিলেন যে যখন কেনা হয়েছিল তখনকার সময় অনুযায়ী এটা ঠিক ছিল, বাংলাদেশের যে রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী সবকিছু ঠিকঠাক ছিল। তাহলে গত কয়েক বছরে কিন্তু বেশ কয়েকটি দুর্ঘটনা হয়ে গেছে এর মধ্যে। তাহলে হয়তো আমরা ধরে নিতে পারি যে আমাদের রিকোয়ারমেন্টে হয়তো কোনো চেঞ্জ এসেছে বা এখন এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে হয়তো এই এয়ারক্রাফট পাল্টানোর মতো অবস্থা সৃষ্টি হয়েছে। তাহলে এতগুলো দুর্ঘটনা ঘটার পরও সেদিকে কেন দৃষ্টি আমাদের গেল না যে এই এয়ারক্রাফটকে চেঞ্জের কোনো দরকার আছে কিনা এখন? আমি আপনার সাথে একমত, কারণ আপনি সুন্দর কথা বলেছেন। সেটা হচ্ছে যে আমাদের যুগের সাথে টেকনোলজি সবসময় চেঞ্জ হচ্ছে এবং আমাদের যুগের সঙ্গে আমাদের অস্ত্রের বা ইকুইপমেন্টের যেই ক্যাটাগরি এগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। এবং আমি যতদূর জেনেছি যে এটা বিভিন্ন সময়ে অ্যাডভান্স এয়ারক্রাফটের জন্য চিন্তা করা হয়েছিল, ইউরোপিয়ান বা আমেরিকান করা হয়েছিল, কিন্তু রিসেশন বা কোভিড বিভিন্ন কারণে বা ডলার ক্রাইসিসের কারণে এগুলো ডিলে হয়ে গিয়েছিল। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এগুলো আর ব্যবহারের উপযুক্ত নয়। এবং আমি সবসময় যে জিনিসটা বলে আসি সেটা হচ্ছে যে আমাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের যুদ্ধাস্ত্র বলেন, এয়ারক্রাফট বলেন, আপনি নেভাল শিপ বলেন বা সেনাবাহিনীর যুদ্ধাস্ত্র বলেন, সব কিছু কিন্তু আধুনিক হতে হবে, কার্যকরী হতে হবে, যেন আমরা যে কোনো মুহূর্তে দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য এগুলো ব্যবহার করতে পারি। এগুলো যদি স্টোরে পড়ে থাকে তাহলে তো কোনো ইউজ হলো না। আপনি যেমনটা বলছিলেন যে আপনি মনে করছেন এখন যে এগুলো আরও অনেক আগে আধুনিকায়নের দরকার ছিল, তাহলে যদি আরও অনেক আগেই আধুনিকায়নের দরকার হয়ে থাকে তাহলে এখন যে দুর্ঘটনা হয়ে গেল, এই যে আধুনিকায়নের দরকার ছিল কিন্তু করা হয়নি, যে সময় থেকে মনে করা হচ্ছিল যে আমাদের এই জিনিসগুলোকে আরও আপগ্রেড করা দরকার সে সময় থেকে করা হয়নি, এই যে জায়গাটা, এই গ্যাপটা পূরণ করার দায়িত্ব আসলে কার উপরে বর্তায়? জি, এটা অবশ্যই একটা স্টেট অ্যাফেয়ার্স এবং সরকারি যারা ক্ষমতায় থাকেন তাদেরই এটা দায়িত্ব দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা। এবং এখানে একটি ঘাটতি সবসময় রয়ে যায়। ডিফেন্স পারচেজ যে কোনো দেশের জন্যই একটি সেন্সিটিভ ব্যাপার, এটা সব সরকারই সতর্ক থাকে। এখানেই বেশি দুর্নীতি হয়, সব দেশেই দুর্নীতি হয়, যারা সেল করে সেখানেও দুর্নীতি হয়, যারা কেনে তাদের দেশেও দুর্নীতি হয়। কিন্তু সবসময় সরকার বা বাহিনী সবাই কিন্তু এ ব্যাপারে সতর্ক থাকে যতটুকু ক্লিন থাকা যায়। তবে আমরা কিন্তু কেউই এর ঊর্ধ্বে নই এবং গত 15-20 বছরে আমরা যে সমস্ত দেখেছি যে সব ক্ষেত্রে কিছু না কিছু দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে, ফলে বিভিন্ন জায়গায় কম্প্রোমাইজ করা হয়েছে বলেই কিন্তু আজকে আমরা এই পর্যায়ে এসেছি। আপনি যদি পুরো ব্যাপারটা প্রফেশনালি দেখতেন, আপনি যদি পুরো ইস্যুটা নিরপেক্ষ দৃষ্টিতে এবং যদি ন্যায়নীতি দেখে যদি আপনি এই সমস্ত জিনিস কেনা করতেন তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এ ধরনের ঘটনা ঘটতো না। আমাদেরকে যাদের কাজ তাদেরকে করতে দিতে হবে এবং তাদেরকে যারা এগুলার এক্সপার্ট তাদেরকে এই সমস্ত ডিসিশন নেওয়ার জন্য অনুমতি দিতে হবে এবং তাদেরকে পাওয়ার দিতে হবে, তাদেরকে অর্থ দিতে হবে। আমরা আপনার সাথে আরও কথা বলবো কারণ আমাদের আরও অনেক প্রশ্ন আসলে জমা হয়ে আছে গতকাল থেকে। আপনি আছেন আমাদের সাথে, কিন্তু এই মুহূর্তে আমাদের যেতে হচ্ছে একটা বিরতিতে। দর্শক, আমরা চলে যাচ্ছি একটা বিরতিতে, কিন্তু আমরা এই আলোচনাতেই থাকবো, থাকুন আমাদের সাথে। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজিডি। আমরা কথা বলছিলাম মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে, যে ট্র্যাজেডিতে শত শত শিশু, আমরা জানি না আসলে সেই শিশুর সংখ্যা এখন পর্যন্ত আসলে কত, বহু শিশুর জীবন আসলে একটি ছবির ফ্রেমে আটকে গেছে, যে ফ্রেমের বয়স আসলে আর কোনোদিনই বাড়বে না। আমরা সেই ট্র্যাজেডি নিয়ে কথা বলছিলাম। আপনার সাথে বিরতির আগে যে একটি কথা হচ্ছিল, সরকারের একজন দায়িত্বশীল উপদেষ্টা আজকে বলেছেন যে সরকার রুট পরিবর্তনের কথা ভাববে বিমানের চলাচলের। এখন এই জনবসতির উপর দিয়ে যে এক্সিস্টিং যে রুট আছে, ফ্লাইং রুট,
এটি নিয়ে আপনার কি অভিমত? এটি চেঞ্জ করার ব্যাপারে কি এতই সোজা নাকি আরো কোনো কমপ্লিকেশন সেখানে আছে? আমি এটা যদি সংক্ষেপে বলি, এটা সম্ভব না। এই কারণে যে বিমানের রুট কিন্তু নির্ধারণ করা, আপনার টেক অফ পাথ, ফানেল বা ল্যান্ডিং ফানেল, এটা কিন্তু ঠিক করা, এবং বিমানের যে এয়ারফোর্সের যে সমস্ত ট্রেনিং স্পেস আছে সেগুলো কিন্তু শহর থেকে, মানে আমাদের ঢাকা সিটি থেকে অনেক দূরে, এটা নির্ধারণ করা। সেখানে শুধু এয়ারফোর্সই ফ্লাই করে না, এখানে কিন্তু সিভিল সমস্ত বিমান ওঠানামা করে। সুতরাং রুট পরিবর্তনের কোনো স্কোপ নেই। তবে উনি যেটা সম্ভবত বলতে চেয়েছেন যে আমাদের বিমান বাহিনীর ট্রেনিং পার্টটা এটা যদি অন্য কোথাও শিফট করা যায়, যশোর বা অন্য কোনো বিগ এয়ারপোর্টে, সেটা হয়তো তারা ভেবে দেখবেন, সেটাই উনি বলেছেন। আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে বিমানের যে ফ্লাইং রুট, এই ফ্লাইং রুটের মাঝখানে কোন অবকাঠামোগুলো থাকবে, কতটুকু এরিয়ার মধ্যে থাকতে পারবে কি পারবে না, এদের উচ্চতা কতটুকু হবে, এগুলো কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে। তাহলে এই ফ্লাইং রুটের মাঝখানে এই স্কুলটি যে গড়ে উঠলো, এটা তো একদিনে গড়ে ওঠেনি, রাজুকের পারমিশন ছিল এখানে। তো এখানে কি এয়ারফোর্স এবং রাজুক আপনাদের মিলিত কোনো থাকে কিনা, নিয়ম থাকে কিনা যে কি করা যাবে কি করা যাবে না? অবশ্যই এটা রুলস আছে যে আপনি ফানেলের মধ্যে আপনি কত উচ্চতায় করতে পারবেন, কত ফুট দূরত্বে কতটুকু করতে পারবেন, এবং এটা অবশ্যই পারমিশনের ব্যাপার আছে। আমি যখন এই এয়ারপোর্ট ওঠানামা করি, আমি অনেক বিল্ডিং দেখেছি, স্কুল দেখেছি, হসপিটাল দেখেছি, যেগুলো কিন্তু এই ফানেলের মধ্যে পড়ে। আপনি একটা জিনিস চিন্তা করুন, আপনি যদি ফানেলের মধ্যে করছেন, এখানে বিমান ওঠানামা করছে, বিমানের প্রচণ্ড শব্দ, এই শব্দ কিন্তু সারা দিন রাত থাকবে, এর মাঝে একটা স্কুল আপনি করেন কিভাবে? আপনি জানেন যে কোনো এয়ারপোর্টে যেই দুর্ঘটনাগুলো হয়, এগুলো সাধারণত টেক অফের সময় হয় অথবা ল্যান্ডিংয়ের সময় হয়, মোস্ট ক্রুশিয়াল টাইম। সুতরাং এই ফানেলের মধ্যে এর আশেপাশে কিন্তু স্কুল কখনো হওয়া উচিত না, হসপিটাল হওয়া উচিত না, কারণ এই প্রচণ্ড শব্দে মানুষ কিন্তু এমনি অসুস্থ হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে মানুষ কিন্তু সহজে নিয়মকানুন মানতে চান না। আমি শিওর যে রাজুক চেষ্টা করে এবং যারা অ্যাপ্রুভাল অথরিটি সবাই চেষ্টা করে, কিন্তু এর ফাঁকেও দুর্নীতির কারণে হোক বা স্বজনপ্রীতির কারণে হোক বা যে কোনো কারণেই হোক, এই সমস্ত ব্যাপারগুলোতে কম্প্রোমাইজ করে, যার একটা এক্সাম্পল বা ফলাফল আমরা শিশুদের জীবন দিয়ে আমরা অনুভব করলাম যে না, এখানে স্কুল করাটা ঠিক হয়নি। আমি এটা সবসময় বলে আসছি, এটা কখনোই করা ঠিক না, আইন মেনে চলা উচিত। এই যে এখন একটা দুর্ঘটনা ঘটলো, যে সেম প্যাটার্নের দুর্ঘটনা এর আগেও ঘটে গেছে, এবং প্রতিটা দুর্ঘটনার পর বাংলাদেশে যেটা হয় সবসময়, বাংলাদেশের ঐতিহ্য যে একটা তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা বলা হয়, তদন্ত কমিটি গঠন হয়। তো আগের বারের তদন্ত প্রতিবেদনগুলো জনসমক্ষে কেন ঠিক সেভাবে আসেনি, বা সেগুলোর রেকমেন্ডেশন কি ছিল যাতে পরবর্তীতে এরকম দুর্ঘটনা এড়ানো যায়? এ ব্যাপারে আপনার কি অভিমত? আমি আপনার সাথে একমত, এবং আমি একদম দৃঢ় ভাষায় এবং সচেতন নাগরিক হিসেবে যেটা বলতে চাই যে এর আগের তদন্তর সবসময় নিরপেক্ষ তদন্ত হয়, কিন্তু তদন্তের পর্যবেক্ষণ বা রিকমেন্ডেশন কখনো আলোর মুখ দেখে না। এটা নির্ভর করে স্টেটের উপরে, গভর্নমেন্ট সরকারের উপরে, এবং আমি যেটুকু মনে করি যে সরকারের যেই ডিসিশন, সেই সমস্ত কারণে এটা হয় না। আপনি এখন যারা ক্ষমতায় আছে, তত্ত্বাবধায়ক সরকার, আমি তাদের কাছ থেকে আশা করব যে তারা এগুলো প্রকাশ করবেন, এগুলো এক্সিকিউট করবেন, এবং এটাও আমি আশা করব পরবর্তী সরকার যারা ক্ষমতায় আসবেন তারা অবশ্যই আইনের ব্যাপারে কখনো ব্যত্যয় করবেন না, এবং যে সমস্ত রিকমেন্ডেশন। আমাদের হাতে সময় খুব কম, আমি একদম সর্বশেষ একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ অনেক ধরে হচ্ছে নিয়ম নীতি, কার কি করা দরকার ছিল, এই সমস্ত কিছু নিয়ে অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, কিন্তু এই আলোচনার ফলাফলগুলো কি বাচ্চাগুলো কি ফিরিয়ে আনতে পারবে? এই দায় আসলে কে নেবে, কি হবে আসলে? না, এগুলো কখনোই ফিরিয়ে আনবে না, তবে আমাদের এখান থেকে লেসন নিতে হবে। আমরা এর আগের লেসন নেইনি, কিন্তু আমি আশাবাদী মানুষ। আমি মনে করি যে আমরা এই মুহূর্তে লেসন নেব, এই সরকার লেসন নেবে, এবং পরবর্তী সরকার যারা ক্ষমতায় আসবে তারাও এইখান থেকে শিক্ষা নেবে। সেটাই হবে এই বাচ্চাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, পাইলটের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আপনার মাধ্যমে আমরা আসলে অনেক বিষয় পরিষ্কার হতে পারলাম, জানতে পারলাম। দর্শক, গতকাল দুপুরে ঠিক এই সময়টা থেকেই কিন্তু এই দুর্ঘটনার সূত্রপাত, এবং এখন পর্যন্ত আমরা আসলে জানি না সব মা বাবা যারা এই দুর্ঘটনা তাদের বাচ্চাকে হারিয়েছেন তারা আসলে কিভাবে নিজেদেরকে ঠিক রেখেছেন, সেই ব্যাপারে আমাদের আসলে কোনো কথা বলার নেই, সম্ভব না, কোনো ভাষা আসলে এনাফ না তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমরা আজকে শোক দিবস পালন করছি, এবং আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব তারা যাতে শক্তি পান, এই ধৈর্য ধরতে পারেন এই কঠিন বিপদের সময়, এবং সংশ্লিষ্ট যারা আছেন কর্তৃপক্ষ, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে ভবিষ্যতে আর এরকম কোনো দুর্ঘটনার খবর যাতে আমাদেরকে করতে না হয়, খবর যাতে শুনতে না হয়,
সে ব্যবস্থা যাতে তারা নেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।